আমি ঋতব্রত ভট্টাচার্য শুরু করছি টাফ টক এক্সপ্লেইনার। দেখুন, আমরা সাংবাদিকরা বারবার বলেছি এবং আমরা যবে থেকে সাংবাদিকতায় এসেছি তবে থেকে আমরা শুনেছি যে আসলে পশ্চিমবঙ্গ অভয়ারণ্য, সন্ত্রাসবাদীদের অভয়ারণ্য। আরও পরিষ্কার করে যদি বলতে হয় তাহলে ইসলামিক জেহাদি গোষ্ঠীর অভয়ারণ্য, যে কারণে বাম আমল তৃণমূল আমলে আমরা সেইভাবে কোনো আক্রমণ দেখিনি। হ্যাঁ, খাগড়াগড়ের কথা বা বিভিন্ন সময় সন্ত্রাসবাদী অর্থাৎ ইসলামিক জেহাদি গোষ্ঠীর অনেকেই ধরা পড়েছেন, কখনো স্পেশাল টাস্ক ফোর্সের হাতে, কখনো গোয়েন্দাদের হাতে। আসলে এই অভয়ারণ্য বলে এখানে তারা লুকিয়ে থাকতো, আর যেখানে তাদের বাস সেখানে তাদের চাষ নয়, অর্থাৎ এখানে এসে তারা গা ঢাকা দিত। পশ্চিমবাংলায় এরকম বিভিন্ন জায়গা রয়েছে, বিভিন্নভাবে এনআই থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির বিভিন্ন রিপোর্ট আছে। এমনকি অনেকে বলছেন যে আমাদের সামরিক বাহিনীর গোয়েন্দা রিপোর্টেও খুব পরিষ্কার এ কথা বলা আছে। দেখুন, আজকে এমন একটা দিন, একদিকে জৈশ-ই মোহাম্মদের অত্যন্ত ঘনিষ্ঠ একজন ধরা পড়ল, আবার ঠিক সেই দিনে তসলিমা নাসরিন অর্থাৎ লেখিকা তসলিমা নাসরিন তিনি এ বঙ্গে, এ মহানগরে তার পদার্পণ হল। দেখুন, বলে না যে প্রদীপের তলায় সবচেয়ে বেশি অন্ধকার। আসলে তসলিমা নাসরিনকে এক প্রকার বাম এবং পরবর্তীকালে তৃণমূল সরকার এক প্রকার নির্বাসিত করে রেখেছিল। আমরা যে ভারতবর্ষ যারা গণতন্ত্রের কথা বলি, আমরা যেখানে মুক্ত আলো মুক্ত চিন্তার কথা বলি, সেখানে ভাবতে অবাক লাগে বাম শাসন এবং পরবর্তীকালে তৃণমূল শাসনে এই তসলিমা নাসরিনকে শুধুমাত্র সংখ্যালঘু অর্থাৎ মুসলিম ইসলামিক জঙ্গি যারা, তাদের ভয় নির্বাসিতা হয়ে তাকে দিল্লিতে বাস করতে হয়েছে। সরকার বদলেছে তাই তাকে নিয়ে আসা হয়েছে। না, অতটা আনন্দিত হবেন না। আমি আনন্দিত হব সেদিন যেদিন সত্যিকারের মুক্ত চিন্তা থাকবে, অর্থাৎ যারা ইসলামিক জেহাদি শক্তির রোষানলে পড়েছে তাদেরও যেমন আনবো, তেমন যদি কোনো হিন্দু মৌলবাদী তাদেরও রোষানলে কেউ পড়েন তাকেও যদি নিয়ে আসি, তাহলেই কিন্তু পশ্চিমবঙ্গ এবং কলকাতা ধর্মনিরপেক্ষ এবং সবভাবে মুক্ত চিন্তার ঐতিহ্যের উত্তরাধিকার আমরা সগর্বে প্রকাশ করতে পারবো। যাই হোক, আমি আলোচনায় ফিরে আসি। ভাবুন, একদিকে তসলিমা নাসরিনের মতো লেখিকা, আবার অন্যদিকে নির্বাসিত লেখিকাকে এনে আমরা যেমন গোটা ভারত, গোটা দেশ এবং সত্যি কথা বলতে গেলে এই সাবকন্টিনেন্ট উপমহাদেশে আমরা নজির সৃষ্টি করতে চাইলাম, সেদিনই ধরা পড়ল ইসলামিক জিহাদি শক্তির অন্যতম এক নরকের কীট, ক্রিমিনাল অপরাধী। আসলে ব্যাপারটা কি একটু খুলে বলি। আসলে আমরা দীর্ঘদিন ধরে জানি যে বাংলাদেশে কার্যত ইসলামিক জঙ্গি জিহাদি গোষ্ঠীর চাষ হচ্ছে। আপনারা সবাই জানেন যে বহির্বিশ্ব থেকে টাকা এসেছে এবং এই বাংলাদেশে জেহাদি গোষ্ঠী তারা পাকিস্তানের মৌলবাদী পাকিস্তানের শুধুমাত্র পদলেহন করতে ব্যস্ত। কোন পাকিস্তান? যেই পাকিস্তান মুক্তিযুদ্ধের সময় হিন্দু মুসলমান নির্বিশেষে বাংলাদেশের মহিলাদের গনিমতের মাল অর্থাৎ যুদ্ধবন্দী হিসেবে, ভোগের বিষয় হিসেবে দেখেছে, সেই পাকিস্তানের দলদাস। আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস অনির্বাচিত রাষ্ট্রপ্রধান ছিলেন। তিনি ভারতের হয়ে মানে ভারতের বিরুদ্ধে তিনি চীনে গিয়ে তিনি ওই চিকেন স্নেক নিয়ে বড় বড় কথা বলেছেন, আর পাকিস্তানের গুপ্তচর বাহিনীকে দেশে রেড কার্পেট বিছিয়ে দিয়েছে। আপনারা জানেন যে পাকিস্তানে এই মুহূর্তে বাংলাদেশকে এক প্রকার উপনিবেশ অর্থাৎ তাদের নিজের কলোনি ভাবা শুরু করেছে এবং সেখানে কার্যত জঙ্গি চাষ হচ্ছে। আবার অন্যদিকে কি? অন্যদিকে পশ্চিমবঙ্গকে তো বাংলাদেশ করার সমস্ত পরিকল্পনা ছিল। অনেকে একটা বিষয়ে একমত, তারা হয়তো ভারতীয় জনতা পার্টি বা বিজেপিকে তারা নির্বাচিত করেননি, তারা নির্বাচিত করেছেন বাংলাদেশ হওয়া থেকে এই পশ্চিম বাংলাকে বাঁচানোর জন্য। এ কথা ভুললে চলবে না।
আসলে একদিকে বাংলাদেশ, অন্যদিকে পাকিস্তান, বৈদেশিক শক্তি, বিভিন্ন ধরনের বৈদেশিক শক্তির আর্থিক সুযোগ সুবিধা পেয়ে আজকে ইসলামিক জেহাদি গোষ্ঠী এই রাজ্যে, এই শহরে তারা রয়েছে। আমি বলবো যে এই মুহূর্তে সরকারের সচেতন হওয়া উচিত। নিশ্চয়ই সরকারের কাছে গোয়েন্দা রিপোর্ট আছে, শুধুমাত্র কিন্তু এই জঙ্গিরা নয়, তাদের স্লিপার সেল রয়েছে এই মহানগরে, এবং তাদের স্লিপার সেল অনবরত জঙ্গি হওয়ার দীক্ষা দিচ্ছে। কোন জঙ্গি? ইসলামিক জিহাদি গোষ্ঠী তৈরি করার দীক্ষা দিচ্ছে। আপনারা জানেন সিমির প্রাক্তন সদস্য তারা রয়েছে এখানে, তাদের হাত বহুদূর, চক্র রয়েছে। প্রশ্ন হচ্ছে এই চক্র কি পশ্চিমবঙ্গ সরকার ভাঙতে পারবে? যাই হোক, আমি আজকের ঘটনাটা আপনাদের একটু বলি কেন উদ্বেগজনক। একদিকে তো তসলিমা নাসরিন এসছেন, অত্যন্ত আনন্দের খবর। ইসলামিক জেহাদি গোষ্ঠী, আমি ওই দিনটায় ছিলাম আজ থেকে প্রায় 19 বছর আগে, 19 বছরের একটু বেশি সময় আগে। আমার স্পষ্ট মনে হচ্ছে কলকাতা দাউ দাউ করে জ্বলছিল। পাঁচ সার্কাস থেকে শুরু করে গোটা শহর রুদ্ধ করে দিয়েছিল ইসলামিক জিহাদি গোষ্ঠী। আর ভয়ে কাপুরুষের মতো আমরা তসলিমা নাসরিনকে এ রাজ্য থেকে বার করে দিয়েছি। 15 বছর, 1.5 দশক ধরে থক হয়নি, সাহস হয়নি কারোর যে তসলিমা নাসরিনকে নিয়ে আসা হোক। ভালো লাগছে আপনাদের সবাইকে। কেন তসলিমা নাসরিন বাংলায় ফিরতে পারবেন না? সিপিএম এবং কংগ্রেস, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস, তসলিমা নাসরিনকে পশ্চিমবঙ্গে ঢুকতে দেয়। যিনি ওপার বাংলার সংখ্যালঘুদের কথা, তাদের আর্তচিৎকার, তাদের বেদনা, তাদের চোখের জল, তাদের রক্ত আজকে তার উপন্যাসের মধ্যে, গল্পের মধ্যে ফুটিয়ে তুলেছেন, এবং যিনি মৌলবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, তিনি পশ্চিমবঙ্গে আসবেন। কারণ তিনি বাংলায় কথা বলেন, বাংলায় স্বপ্ন দেখেন, বাংলায় কবিতা লেখেন, বাংলায় সাহিত্য চর্চা করেন। এই বহুত্ববাদের দেশে আর বাঙালি সব যাকে এগিয়ে আছে তাকে এখানে স্বাগত জানাই। এখানে যদি জয়া হাসান থাকতে পারে, তাহলে তসলিমা নাসরিন কেন থাকতে পারে? আমার এখনো স্পষ্ট মনে আছে কলকাতা চলচ্চিত্র উৎসবে তসলিমা নাসরিন নাম জড়িত একটি চলচ্চিত্র তাকে কার্যত বার করে দিতে বাধ্য করেছিল চলচ্চিত্র কমিটিকে এই সরকার, অর্থাৎ 1.5 দশক ধরে যে সরকার ছিল সেই সরকার। তোষণ চলেছে। কেন উদ্বেগজনক আজকের এই গ্রেফতার? তার কারণ খাগড়াগড় থেকে ঠিক 2 কিলোমিটার দূরে রেনেসা যে উপনগরী রয়েছে বর্ধমানের কাছে, সেখানে সপরিবারে বহাল তবিয়েতে বাস করত এই জঙ্গি নরকের কীট। একবার শুনে নেব দেবজিৎ সরকার, ভারতীয় জনতা পার্টির প্রধান মুখপাত্র, তিনি কি বলছেন। টাউনশিপ, সেখান থেকে এরকম ঘটনা হয়েছে। হামিদ মণ্ডল অ্যাকিউজড, তিনি ধরা পড়েছেন এবং এসটিএফ ধরেছে। যেটা আপনাদের কাছে পরিষ্কার করে বলা আমাদের দিক থেকে প্রয়োজন, সেটা আমরা বলছি যে এটা আজকের ঘটনা নয়। বিভিন্ন সময়ে বামেদের আমলে এবং তৃণমূল আমলে একটা সফট সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটা সফট গভর্নমেন্ট চালানোর প্রবণতা ছিল, সবসময় ছিল। সেই সুযোগে বাংলাদেশ, পাকিস্তান থেকে আগত যারা সন্ত্রাসবাদী, কাশ্মীরের সন্ত্রাসবাদী বিভিন্ন গোষ্ঠী, তারা এই রাজ্যকে তাদের সেফ প্যাসেজ, সেফ হেভেন, সেফ করিডোর বিভিন্ন রকমভাবে ব্যবহার করত। সারা ভারতে যত জায়গাতে যত রকমের ইসলামিক যে র্যাডিক্যাল ইসলামিস্ট যে সন্ত্রাসবাদ
পরিলক্ষিত হয়েছে, কোনো না কোনোভাবে তার সঙ্গে পশ্চিমবঙ্গের যোগ পাওয়া গেছে এবং যারা সন্ত্রাসবাদী তারা পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত ছিল বা পশ্চিমবঙ্গের মাটিকে তারা ব্যবহার করেছে, এটা সবসময় আমরা দেখতে পেয়েছি। 4 মে যখন এ রাজ্যে পরিবর্তন হলো, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হলো এবং পরবর্তীকালে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটি শক্তিশালী সরকার গঠিত হলো, তবে থেকেই অনেকেই আশঙ্কা করছিলেন এমনই কিছু একটা হবে। তার কারণ এই জেহাদি ইসলামিক জঙ্গিদের প্রতিষ্ঠা করতে হবে এই উপমহাদেশে যে তারা সক্রিয় রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি ছিলেন এই জঙ্গিদের নিশানায়? তার কারণ ইতিমধ্যেই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এই জঙ্গি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কোথায় কোথায় যাচ্ছেন তা নাকি ট্র্যাক করছিলেন। অবশ্যই অতি সংবেদনশীল ঘটনা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ নিয়ে সবিশেষ মন্তব্য করেননি, তাও একবার শুনে নেব তিনি কি বলছেন। It's a very sensitive issue. I am not passing any comment. আগামীকাল STF এর পক্ষ থেকে একটা প্রেস ব্রিফিং আপনাদেরকে দিই। কারণ না I am not passing. It's a very sensitive issue. এটা ইন্টারন্যাশনাল কানেকশনের বিষয় আছে, ন্যাশনাল সেফটি সিকিউরিটি বিষয় রয়েছে। ইনিশিয়ালি এটা নিয়ে আমার অন্তত কিছু বলা উচিত। এটা STF ডিটেলসে বলবে, আজকে পিসি নেবে বর্ধমানে, তারপরে তাদের কাছে এলে তারা আরো ইলেকট্রনিক ডিভাইসগুলোকে অ্যাসেসমেন্ট করতে হবে। এটা এইভাবে বলা যায় না, প্লিজ ওয়েট। শুভেন্দু অধিকারী অর্থাৎ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এ বিষয়ে বিস্তারিত কিছু না বললেও শ্রমিক ভট্টাচার্য অর্থাৎ এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির সভাপতি তিনি কিন্তু পুরো বিষয়টা ব্যাখ্যা করেছেন, একবার শুনে নেব। পশ্চিমবঙ্গ ছিল সেফ প্যাসেজ, আর তৃণমূল কংগ্রেস এটাকে সেফ হোম বানিয়ে দিয়ে গিয়েছে। এখন আর বাবরের রাজত্ব নেই, ধরা পড়বে। এর আগেও ISIS এর জঙ্গি ধরা পড়েছে। 26/11 বিস্ফোরণের সঙ্গেও কলকাতার নাম জড়িয়েছে, কারণ জঙ্গিরা সিম কার্ড সংগ্রহ করেছিল মৌলালির কাছে একটা দোকান। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে ভারতের প্রধানমন্ত্রীকে খুন করবার চক্রান্ত করে দুজন জঙ্গি এই কলকাতা হয়েই দিল্লি ছিল নিউ দিল্লি স্টেশনে তারা ধরা পড়ে। আমরা দীর্ঘদিন ধরে দলের পক্ষ থেকে বলে এসেছি যে পশ্চিমবঙ্গে র্যাডিক্যালাইজেশন বাড়ছে এবং বাংলাদেশ সীমান্ত, সেখানে রাজনৈতিক ঐক্যমত্য না হওয়ার কারণে এবং কিছুটা সচেতনতার কারণে ব্লক ভোট তৈরি করতে গিয়ে আমরা এই সমূহ বিপদকে ডেকে আনছি। কার্যত এখন বারুদের স্তূপের উপরে পশ্চিমবঙ্গ, আর মুখ্যমন্ত্রী এই জেহাদি কার্যকলাপের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন। তিনি পার্টির সিদ্ধান্ত অনুযায়ী পার্টির কর্মসূচি মেনে এগুলোকে উপড়ে ফেলতে চাইছে, সুতরাং টার্গেট তিনি হবেন। দেখুন, একদিকে তসলিমা নাসরিন তিনি এ মহানগরে এসেছেন, সালমান রাশদিও আসুন অন্যান্য নির্বাসিত লেখকরা। তবে হ্যাঁ, ইতিমধ্যেই কিন্তু প্রশ্ন উঠছে, শস্যের মধ্যে ভূত নেই তো? শুধু বেছে বেছে ইসলামিক জঙ্গির রোষানলে পড়েছে এমন বিদ্বজনেরা আসবেন, আর অন্য অর্থাৎ হিন্দু মৌলবাদী যারা কট্টর মৌলবাদী তাদের সমালোচনা বা তাদের রোষানলে কেউ পড়লে তিনিও আসবেন তো? আরে তাহলেই তো হবে কলকাতা কবিতার শহর, কাব্যের শহর, সঙ্গীতের শহর, এবং তাহলেই তো কলকাতা গোটা দেশে হবে সাংস্কৃতিক রাজধানী। আশা করি ইসলামিক জেহাদি মৌলবাদী তাদের রোষানলে পড়া তসলিমা নাসরিন যেমন এসেছেন, তেমনি কলকাতা বইমেলাতে বা কলকাতা চলচ্চিত্র উৎসবে আসবেন সালমান রাশদি, আসবেন এমন অনেক লেখক
যেখানে ইসলামিক জেহাদি গোষ্ঠী অথবা হিন্দু মৌলবাদী অথবা খ্রিস্টান মৌলবাদী তাদের রোষানলে যারা পড়েছেন তাদের আশ্রয়স্থল হবে এই বাংলা। না, এটা আমাদের চ্যালেঞ্জ। দেখুন, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। বামফ্রন্ট সরকারের প্রথম 10 বছর বাদ দিয়ে দিন, অর্থাৎ 34 থেকে 10 বছর বাদ দিলে থাকে 24 বছর, আর তারপরের 15 বছর, 24 তার সঙ্গে যোগ করুন 15 বছর, অর্থাৎ প্রায় 4 দশকের কাছাকাছি সময় ধরে এর রাজ্য হয়ে উঠেছিল ইসলামিক জেহাদি শক্তির অভয়ারণ্য। তারা এখানে আশ্রয় নিত, তারা ভাবতো এটা তাদের শহর, তারা ভাবতো এর রাজ্য তাদের রাজ্য, তারা এখানে নিরাপদ, কেউ তাদের হেনস্থা করবে না। এখান থেকে তারা বসে গোটা দেশ এবং তারা সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যাবে। আমরাও চাই পশ্চিম বাংলা এই মহানগর অভয়ারণ্য হোক, তবে না ইসলামিক জেহাদি শক্তি বা কোনো মৌলবাদের আড্ডা ডেরা যেন না হয়। আমরা চাই অভয়ারণ্য হোক, গোটা পৃথিবী থেকে প্রত্যাখ্যাত, নির্বাসিত, নিষিদ্ধ হয়ে যাওয়া, অথবা যাদের বিরুদ্ধে ফাতোয়া রয়েছে সেটা হতে পারে ইসলামিক জেহাদি শক্তি, হতে পারে কট্টর রক্ষণশীল খ্রিস্টান কোনো নিষিদ্ধ সংগঠন, অথবা হিন্দু মৌলবাদে রোষানলে পড়েছেন এমন কবি, সাহিত্যিক, চলচ্চিত্রকার, বিদ্বজন, তাদের অভয়ারণ্য হোক এই শহর কলকাতা, এই মহানগর, এবং এই পশ্চিম বাংলা হোক তাদের ঠিকানা, স্থায়ী ঠিকানা। তাহলেই তো কলকাতা হয়ে উঠবে গোটা দেশে সত্যি সাংস্কৃতিক রাজধানী। জয় হিন্দ।